হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিটি মানুষের জীবনের প্রথম ভালোবাসা একটা ভুল মানুষের সাথেই হয়। ভালোবাসা বিচ্ছেদ হওয়ার পরে সেই মানুষটি যেন ভালো থাকে সেটাই তাদের আশা। আজ এমনই একটা মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি, তো চলো আর দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরুতে আমাদের নায়ক জুকে দেখানো হয়। জু একজন এই স্কুলের ক্রীড়া শিক্ষক, মানে স্পোর্টস শিক্ষক। সে সবসময় তার ভালোবাসার মানুষকে নিয়ে কল্পনা ডুবে থাকতো, আর এটা নিয়ে তার স্টুডেন্টরা তার সাথে মজা করতো, আর এর জন্য জু তাদের সবাইকে পানিশমেন্ট দিত। এরপরে সিনে দেখানো হয় জু তার অফিস রুমে যায় আর সেখানে একটি চিঠি দেখতে পায়, আর এই চিঠিটি ইয়ং নামে একটি মেয়ে পাঠিয়েছে। আর এই চিঠিটি দেখে জু যেন ভাবনায় পড়ে যায়। এরপরে আমাদের একটা স্কুলের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে জু ছিল খুবই দুষ্টু টাইপের ছেলে। সে তার ক্লাসমেটের সাথে সবসময় মারামারি ঝগড়া করত, আর তখনই তার ক্লাসমেটরা তাকে মারতে থাকে। আর তখনই আমাদের নায়িকা ইয়ং আসে, আর ইয়ংকে দেখে জু যেন অন্য দেশে হারিয়ে যায়। এরপরে জুকে পানিশমেন্ট দেওয়ার জন্য স্কুলের অফিস রুমে নিয়ে আসে, আর সেখানে ইয়ং চলে আসে, কারণ ইয়ং এই স্কুলে নতুন ভর্তি হয়েছে। আর জু চাইছিল সুযোগ বুঝে ইয়ং এর সাথে কথা বলতে। আর যখনই সুযোগ পেয়েছে তখনই সে ইয়ংকে বলে, তোমার যদি এই স্কুলে কোনো সমস্যা হয় তাহলে তুমি আমাকে বলতে পারো, তোমার জন্য আমার দরজা সবসময় খোলা আছে। ইয়ং তখন তার প্যান্টটা ছেঁড়া দেখে আর বলে, আগে তুমি তোমার দরজার বন্ধ করো, তারপরে আমার দরজা খুলতে এসো। ইয়ং এর মুখে এরকম কথা শুনে জু অনেক লজ্জা পেয়ে এখান থেকে চলে যায়। আর ইয়ং ছিল খুবই সুন্দরী, তাকে দেখার জন্য জানালা দিয়ে স্কুলের সব ছেলেরা উকি ঝুঁকি মারত। এর পরের সিনে দেখানো হয় স্কুলের সুইমিং পুলের ক্যাপ্টেন শার্ক তাকে তার ট্রফি দেখে ইয়ংকে ইমপ্রেস করার চেষ্টা করে, আর তাকে তার সাথে ডিনার করার অফার দেয়। এতে ইয়ং অনেকটা রেগে যায়, সেখান থেকে চলে যায়। এর পরের সিনে দেখানো হয় স্কুলের দেওয়াল টপকে তারা দুজন পালিয়ে আসে। ইয়ং জুকে বলে, আসলে এই স্কুলের পরিবেশ আমার একদম ভালো লাগে না, তাই স্কুল থেকে পালিয়ে আসা। জু মনে করেছিল তারা দুজন হয়তো ডেটে এসেছে। জু এতে অনেক খুশি ছিল যে ইয়ং তার সাথে স্কুল থেকে পালিয়ে এসেছে আর তারা দুজন বাইরে ঘুরছে। জু ইয়ংকে ইমপ্রেস করার জন্য বলে যে আমার একসাথে 5টা গার্লফ্রেন্ড ছিল, তুমি কি সেটা জানো? ইয়ং জুয়ের চাপাবাজি বুঝতে পেরে সে তার খাবারে অতিরিক্ত ঝাল মিশিয়ে দেয়। এর পরের সিনে দেখানো হয় জু শার্কের সাথে মারামারি করছে, আর এটা ইয়ং দেখে সেখান থেকে চলে যায়। এরপরে জু আর ইয়ংকে রেস্টুরেন্টে দেখা যায়। ইয়ং তখন জুকে বলে, আমি কিন্তু মারামারি করা ছেলেদের একদম পছন্দ করি না। জু তখন বলে, তাহলে তুমি শার্ককে বলে দিবে আমরা দুজন ডেট করছি, তাহলে ও তোমাকে আর বিরক্ত করবে না। আর তখনই শার্ক চলে আসে। শার্ক এসে জুকে বুলি করতে থাকে, আর তখনই ইয়ং উঠে বলে, আমরা দুজন ডেট করছি, তোমার কোনো সমস্যা? এটা শুনে শার্ক সেখান থেকে চলে যায়। এরপরের সিনে দেখানো হয় জু আর ইয়ং একসাথে টিফিন করছে, আর তখনই সেখানে শার্ক চলে আসে। জু আর ইয়ংকে শার্ক আবারও বিরক্ত করছে। জু তখন বলে, আমি তোমার সাথে কোনো রকম ফাইট করতে চাই না। শার্ক তখন সুইমিং পুলের কম্পিটিশন দেয় আর বলে, তুমি যদি হেরে যাও তাহলে ইয়ং এর পিছনে একটা পোস্টার লাগাতে হবে, আর যে পোস্টারে লেখা থাকবে শার্ক আমার বয়ফ্রেন্ড। জু এখানে কিছু বলার আগে ইয়ং এখানে রাজি হয়ে যায় আর হ্যাঁ বলে দেয়, আর বলে তুমি সুইমিং পুলের জন্য রেডি হও। এরপর থেকে জু পুরো দমে প্র্যাকটিস করতে থাকে সুইমিং পুলের কম্পিটিশনের জন্য। এরপরে সিনে দেখানো হয় জু আর ইয়ং এত বৃষ্টির মধ্যে স্কুল পালিয়ে এসেছে সেই রেস্টুরেন্টে যাওয়ার জন্য, আর এসে দেখে সেই রেস্টুরেন্ট বন্ধ, তাই তারা বাহিরে বসে গল্প করছিল। জু ইয়ংকে প্রশ্ন করে, তুমি ফিউচারে কি হতে চাও? ইয়ং তখন বলে, আমি একজন ফ্যাশন ডিজাইনার হতে চাই। ইয়ং তখন জুকে বলে, তুমি নিশ্চয়ই সুইমার হতে চাও। কিন্তু জু তখন বলে, এমনটা না, আমি শুধু শার্ককে হারাতে চাই। এরপর সুইমিং কম্পিটিশনের দিন শার্ক জিতে যায় আর জু হেরে যায়। এত প্র্যাকটিস করার পরও জু যখন হেরে যায় তখন শার্ক জুকে অপমান করার জন্য আসে, আর তখন ইয়ং এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপরে তারা দুজন চলে যায় একটা বিচে। সেই বিচে গিয়ে ইয়ং জুয়ের একটা ছবি অঙ্কন করে আর বলে, সময়টা যদি এখানে থেমে যেত তাহলে কতই না ভালো হতো। আর তারা খুব দুষ্টুমি করতে থাকে। আর তখন ইয়ং এর বাবার গাড়ি যাচ্ছিল, আর সেটা দেখে ইয়ং তাড়াতাড়ি করে জুয়ের বুকে আড়ালে লুকিয়ে থাকে। আর জু মনে করেছিল এটাই বুঝে তাদের লাভ স্টোরি এখান থেকেই শুরু হবে। এর পরের দিন সকালে জু যখন স্কুলে যায় তখন দেখে ইয়ং স্কুলে আসেনি। সে তাকে অনেক মিস করতে থাকে। এরপর ইয়ং এর খোঁজ নেওয়ার জন্য ইয়ংদের বাড়ি যায়, আর সেখানে গিয়ে জু দেখে ইয়ংদের বাড়ি অনেক ভাঙচুর করা অবস্থা। আর তখন ইয়ং চলে আসে আর বলে, তুমি এখান থেকে চলে যাও, কিন্তু জু যাচ্ছিল না। তারপর ইয়ং তাকে আরো চিৎকার করে বলে, তুমি এখান থেকে চলে যাও। তারপরে জু একটা সময় সেখান থেকে চলে যায়, আর ইয়ং নীরবে কাঁদতে থাকে। এরপরে জু ইয়ংকে অনেক মিস করতে থাকে, কিন্তু ইয়ং এর কোনো খোঁজ খবর পাচ্ছিল না। এরপর একদিন দেখা যায় ইয়ং জুকে ফোন করে আর বলে, সেদিনের জন্য তোমাকে আমি সরি বলছি। আসলে আমার বাবা অনেক ড্রিঙ্ক করে আমার মাকে প্রতিদিন মারধর করত। এর জন্য আমি আমার মাকে নিয়ে পালিয়ে এই শহরে এসেছি, আর আমার বাবা আমাদের খোঁজ খবর পেয়ে গেছে।
আমাদের আবারও দেখা হবে। এরপরে একটা সময় ইয়ং এই কলেজে চান্স পেয়ে যায় আর হাওয়ের সাথে ইয়ং এর একটা ভালো বন্ডিং তৈরি হয়ে যায়। সেই পর সে কম্পিটিশনে যোগ না দিয়ে তখনই কম্পিটিশন থেকে বেরিয়ে আসে আর সবাই তার দিকে হা করে তাকিয়ে থাকে। আর এত বৃষ্টির মাঝেও জুই ইয়ংকে খুঁজতে থাকে আর ইয়ংও দৌড়ে আসতে থাকে। তখন জুই ইয়ংকে দেখে জড়িয়ে ধরে আর বলে, তুমি ঠিক আছো? তোমাকে নিয়ে অনেক চিন্তিত ছিলাম। স্কুলের সেই প্রথম দিন থেকে আমরা কোনো না কোনো কারণে প্রত্যেকবার আলাদা হয়েছি। আমি আর তোমার থেকে আলাদা হতে পারবো না। আমি আরেকবার বলছি, তুমি কি আমার হবে? এই কথা শুনে ইয়ং বলে, আমাদের কম্পিটিশনে ফিরে যাওয়া উচিত। হতে পারে তারা তোমাকে আরেকবার চান্স দিতে পারে। এই কথা বলে ইয়ং যখন চলে যাবে তখনই ভারী কোনো একটা জিনিস ইয়ংয়ের মাথায় এসে পড়বে। জু তখন ইয়ংকে বাঁচাতে গিয়ে সেই ভারী জিনিসটা জুয়ের গায়ে পড়ে আর জু সেখানে সেন্সলেস হয়ে পড়ে। এরপরে জুর যখন জ্ঞান ফিরে তখন সে তাকে হসপিটালে দেখতে পায়। ইয়ং জুকে জানায়, তুমি ব্যথা পাওয়ার কারণে তোমার শোল্ডার ফ্র্যাকচার হয়ে গেছে। তুমি বেশ কয়েকটা বছর আর সুইমিং করতে পারবে না। তুমি তো এখন আর সুইমিং করতে পারবে না, তাহলে তুমি তোমার সুইমিং কম্পিটিশন চ্যাম্পিয়নশিপের স্বপ্ন কি করবে? সেটা তো তোমার ভেঙে গেল। জু বলে, প্রয়োজনে আমি সুইমিং ছেড়ে দিব, বাট তোমাকে আমি ছাড়তে পারবো না। তুমি এখনো কত আছো এটাই আমার কাছে ম্যাটার করে। আর এই কথা শুনে ইয়ং আর নিজেকে ধরে রাখতে পারে না। সাথে সাথে ইয়ং জুকে কিস করে, কারণ ইয়ং বুঝে গেছে জুই তার জন্য পারফেক্ট। এরপর থেকে জু আর ইয়ং একই সাথে থাকতো। তারা দুজন দুজনাকে অনেক ভালোবাসতো আর হ্যাপি ছিল। জু ইয়ং এর অনেক কেয়ার করতো আর ইয়ং একটি ফ্যাশন ডিজাইনের কোম্পানিতে চাকরি পেয়েছিল। আর জুয়ের ইনজুরি আগের মতো ধীরে ধীরে ভালো হতে থাকে, কিন্তু ডাক্তার তাকে চেক আপ করার সময় বলে দেয় সে আর কখনো আগের মতো সুইমিং কম্পিটিশনে যোগ দিতে পারবে না। এটা শুনে জুয়ের মনটা খুবই খারাপ হয়ে যায়, কিন্তু ইয়ং জুকে জড়িয়ে ধরে আর সান্ত্বনা দেয়। এরপর থেকে দেখা যায় তাদের আর্থিক অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে। জু তো কোনো কাজ করতেই পারতো না
আর ইয়ং এর ইনকামের টাকা দিয়ে বাড়ি ভাড়া আর সকল ধরনের খরচ বহন করত। আর এই ব্যাপারটা জুয়ের একদম ভালো লাগে না, আর এই ব্যাপারটা নিয়ে জু একদম ডিপ্রেশনে চলে যায়। এর পরের সিনে দেখানো হয় ইয়ং জুকে বলে আমাদের এখন বিয়ে করে নেওয়া উচিত, কিন্তু জু বলে আমার তো এখন কোনো জব নেই, আমি তোমাকে কিভাবে বিয়ে করব। এরপরে বেশ কয়েকটা দিন কেটে যায়, আর এরই মাঝে ইয়ং এর বাবা মারা যায়। ইয়ং এর বাবার আত্মার শান্তি কামনার জন্য জুয়ের বন্ধুরা তাকে আসে দেখার জন্য। জুয়ের বন্ধুরা তখন জুকে জিজ্ঞাসা করে ফিউচার প্ল্যান হিসেবে। জু তখন বলে আমি সেদিনের জন্য অনেক অনুশোচনা করছি, কারণ সেদিন যদি আমি ইয়ংকে না দেখতাম তাহলে তার প্রেমে হাবুডুবু খেতাম না আজ, আর ইনজুরিতে পড়ে আমার ফিউচার প্ল্যানটা নষ্ট হয়ে যেত না। আর এইসব কথা সব কিছু ইয়ং আড়াল থেকে শুনছিল। ইয়ং এর চোখে সাথে সাথে পানি এসে পড়ে জুয়ের মুখে এইসব কথা শুনে। ইয়ং বলে তুমি ঠিক আমার বাবার মতো, আমার বাবা আমার মাকে সারা জীবন দোষারোপ করে এসেছে, তার জন্য কখনোই তারা একসাথে থাকেনি। আমার বাবা আজকে মারা গেছে, কিন্তু আমার মা তার ইন্তিকালের সময় তাকে আজকে দেখতে আসেনি। ইয়ং কান্না করে আর বলে তুমি ঠিকই বলেছো, সেদিন যদি তোমার সাথে আমার দেখা না হতো আর আমরা যদি রিলেশন না করতাম তাহলে অবশ্যই তুমি আজকে বড় একজন সুইমার হতে। তুমি আজকে আমার হৃদয়টা একদম ভেঙে দিলে। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। এর পরের সিনে দেখানো হয় সেদিন রাতে জু ইয়ং এর কাছে আসে আর সেই ভুলের জন্য বারবার ক্ষমা চাইতে থাকে। জু বলে আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই, কিন্তু ইউ বলে আমিও তোমার সাথে থাকতে চাইতাম, কিন্তু তোমার মনের কথাগুলো শোনার পর থেকে আর আমার ইচ্ছে হয় না তোমার সাথে থাকার। আর তাছাড়া আমি আমার চাকরির জন্য অন্য দেশে চলে যাব, কারণ আমার চাকরি ট্রান্সফার হয়ে গেছে আর সামনের সপ্তাহে আমি চলে যাব। আর এসব কথা বলে ইয়ং এখান থেকে চলে যায় আর জু অঝরে কাঁদতে থাকে। জু ইউকে অনেক মিস করতে থাকে। এরপরে বেশ কয়েকটা বছর কেটে যায় আর বর্তমানে জু এখন একটা স্কুলের স্পোর্টস টিচার হয়েছে। এরপরে সিন আবার বর্তমানে চলে আসে। জু যখন তার অফিস রুমে যায় তখন দেখে ইয়ং এর বিয়ের কার্ড এসেছে। ইয়ং এর বিয়ের কার্ড দেখে জুর সেই স্কুল লাইফের কথা মনে পড়ে যায় আর তার সাথে কাটানোর সময়গুলোর কথা মনে পড়ে যায়। আর জু ঠিক করে ইয়ং এর বিয়েতে যাবে ইয়ংকে শেষবারের মতো দেখার জন্য আর বিদায় দেওয়ার জন্য। এরপরে সে তার বন্ধুদের নিয়ে ইয়ং এর বিয়েতে যায়, আর সেখানে যাওয়ার পরে জুয়ের বন্ধুরা ইয়ং এর বন্ধুদেরকে ঘর থেকে বের করে দেয় আর জু আর ইয়ংকে একা কথা বলার সুযোগ করে দেয়। এরপরে জু যখন ইয়ংকে দেখে তখন ইয়ং জুকে দেখে অনেক খুশি হয়ে যায়, আর জু তখন ইয়ংকে দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ ইয়ংকে তখন খুবই সুন্দর লাগছিল আর ইয়ং এর আজকে বিয়ে হতে চলেছে। জু বলে আমার লাইফে আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, তুমি যদি আমার লাইফে না আসতে তাহলে আমি এতটা ম্যাচিউর হতে পারতাম না। তুমি আমার লাইফে এসে আমাকে ম্যাচিউর করেছো, যদি আমি আরেকটু আগে ম্যাচিউর হতে পারতাম তাহলে হয়তো আজকে আমি তোমাকে পেতাম। আমি তোমার কান্না ভরা মুখ দেখেছি আর হাসি ভরা মুখ দেখেছি, আর সেই মুখটা শেষবারের জন্য দেখার জন্য আজকে এসেছি। আর ইয়ং বলে জু আমাদের জীবনে অনেকেই আসে, কিন্তু প্রথম ভালোবাসার মতো দ্বিতীয় আর কেউ আসে না। ধন্যবাদ তোমাকে আমাকে 15টি বছর আগলে রাখার জন্য। আমরা দুজনে দুটি আলাদা পথে চলতে শুরু করেছি। তুমি আমাকে কথা দাও তুমি তোমার জীবনে আর কখনো অনুশোচনা করবে না, তুমি তোমার জীবনটাকে হাসি মুখে কাটিয়ে দিবে। এরপর তারা দুজন হ্যান্ডশেক করে এখান থেকে চলে যায়। আর এই মুভিটি এখানেই শেষ। আমাদের গল্পটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো।